হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ডক্টর অরিন্দম বটব্বল। তো আজকের এই ভিডিওতে আমরা একটা বেশ বড় টপিক নিয়েছি, অনেক দিন বাদে এই চ্যানেলে এসেছি। প্রথম কথাই বলি, এই ভিডিওটা আমি একদম বাঙালি যে অডিয়েন্স আছে তাদের জন্য বানাচ্ছি। অনেকেই আছেন যারা হিন্দি অডিয়েন্স, তারা হয়তো এর পুরো মানেটা বুঝতে পারবেন না পুরো ভিডিওটার। আপনারা চাইলে অটো ডাবড একটা অপশান আছে, সেই অপশানে গিয়ে আপনারা এটাকে হিন্দিতে করে নিতে পারেন। আমি এই ভিডিওটাই আবারও একবার হিন্দিতে বানানোর কথা ভাববো এবং বানানোর কথা ভেবেছি আর কি। যাই হোক, আজকের যে টপিক সেটা হচ্ছে ডায়াবেটিক এমার্জেন্সি। এবং এই ডায়াবেটিক এমার্জেন্সি, তার ভারসাম্যহীনতার বিজ্ঞান এবং তার সমাধান। এই ড্যাশবোর্ডে আপনাদের এখানে ডিটেলসে দেখাবে যে ডায়াবেটিস যদি বাড়তে শুরু করে, সেখানে গ্লুকোজ, মানে কিটোন, এগুলোর একটা ভারসাম্যহীনতা তৈরি হয়, যার ফলে প্যাথোলজিক্যালি এবং সাইকোলজিক্যালি এবং তার সাথে আরও অনেক ধরনের কিন্তু প্রবলেম সৃষ্টি হয়। এখন দুটো ভিন্ন সংকট, একই মূল কারণ, সেটা হচ্ছে ইনসুলিনের অভাব, ডিকেএ। আমরা অনেকেই জানি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এই সম্পূর্ণ ইনসুলিনের অভাবে এটা হয় এবং শরীরে গ্লুকোজের ব্যবহার করতে না পেরে চর্বি পোড়াতে শুরু করে, ফলে রক্তে একটা বিষাক্ত কিটোন এবং অ্যাসিড তৈরি হয়। এটা সাধারণত টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায়। এবং এইচএসএস, হাইপারগ্লাইসেমিক টেস্ট, এটাতে আংশিক ইনসুলিনের অভাব ঘটে এবং কিটোন তৈরি হয় না এতে। তবে রক্তে শর্করার মাত্রা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, যেটা 600 mg/dl পর্যন্ত হয়ে যায়। এর ফলে কি হয়, একটা রক্ত শূন্যতা দেখা যায়, মানসিক চাপ তৈরি হয়, এই সমস্যাগুলো কিন্তু তৈরি হতে থাকে। এবং সাধারণত বয়স্কদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসটা হয়ে থাকে। এই ডিকে এর মেকানিজম যদি দেখি, রক্তে শর্করা কিন্তু কোষ অনাহারে থাকে, চাবি নেই, ইনসুলিনের অনুপস্থিত, গ্লুকোজ রক্তে আটকে থাকে, কোষে প্রবেশ করতে পারে না, এবং বিকল্প জ্বালানি হিসাবে শরীরে চর্বি ভাঙতে শুরু করে এবং লাইপোলাইসিস, সে তার শক্তি পাওয়ার জন্য কিন্তু লাইপোলাইসিস হতে থাকে। এবং ক্ষুধার্ত কোষ মস্তিষ্কে জরুরি একটা অনাহার সংকেত পাঠায়, ফলে যেটা হয় যে চর্বি পোড়ানোর উপজাত হিসাবে লিভার কিটোন তৈরি করে, যা রক্তকে কিন্তু অ্যাসিডিক তৈরি করে দেয়। এইচএসএস এর মেকানিজম যদি দেখি, রক্তে ঘন শর্করার কারণে তীব্র একটা জল শূন্যতা তৈরি হয়। অত্যাধিক মাত্রায় একটা শর্করা হয়, ইনসুলিন না থাকায় কিটোন তৈরি হয় না, কিন্তু শর্করা জমতে জমতে সেটা 600 mg/dl পৌঁছে যায়। রক্ত প্রবাহে এটা দেখা যায় এবং ফ্লুইড শিফট হতে থাকে। অত্যন্ত ঘন রক্ত স্পঞ্জের মতো কাজ করে মস্তিষ্কের কোষে সরাসরি, সে অসমোসিসের মাধ্যমে সে কী করে, জলটাকে টেনে নিয়ে আসে এবং অসমোসিস ডিউরোসিস এ তৈরি করে। কিডনি প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত চিনি বের করে দেয়, সাথে প্রচুর জল এবং খনিজ পদার্থগুলো কিন্তু বের করে দেয়। ফলাফল কি, মস্তিষ্কের কোষ সংকুচিত হওয়ার কারণে রোগীর একটা তীব্র মানসিক বিভ্রান্তি, ত্রন্দাচ্ছন্নতা, এমনকি কোমা পর্যন্ত হতে পারে। রোগ নিয়ন্ত্রণের ম্যাট্রিক্স যদি আমরা দেখি, যে ডিকে বনাম এইচএসএস এর কী অবস্থা হয়, সাধারণ অবস্থায় রোগীর প্রোফাইল যদি দেখি, সাধারণত টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে হয় এবং এটা তরুণদের ক্ষেত্রে বেশি পরিমাণে হয়। এইচএসএস সাধারণত টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায়, এটা মানে হয়, এবং এটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখা যায়। রক্তের শর্করা যদি দেখি, 80 থেকে 130 mg/dl। ডিকে এর ক্ষেত্রে এটা আমাদের সাধারণত থাকে আর কি 80 mg/dl, যেটা ডিকে এর ক্ষেত্রে দেখা যায় 200 mg/dl এর বেশি। এইচএসএস এর ক্ষেত্রে দেখা যায় 600 mg/dl এর চেয়ে বেশি। পিএইচ সাধারণত আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 7.35 থেকে 7.45, কিন্তু 7.30 কমে যায়, ফলে রক্ত অ্যাসিডিক হয়ে যায়। আর এটা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকে এইচএসএস এর ক্ষেত্রে। মানসিক অবস্থা সজাগ থাকে, সাধারণ অবস্থায় সজাগ আমাদের থাকে, কিন্তু ডিকের ক্ষেত্রে সজাগ থেকে তন্দ্রাচ্ছন্ন, বারবার যেন ঘুম পাচ্ছে, এই ধরনের
ক্রাইটেরিয়া তৈরি হয় এবং এইচএসএসের ক্ষেত্রে তীব্র বিভ্রান্তি বা কোমা পর্যন্ত যেতে পারে। শারীরিক সংকেত কী কী দিচ্ছে? বিপজ্জনক যদি আমরা ভিজুয়াল চেকলিস্টে যাই, মাথার মধ্যে বিভ্রান্তি, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ঘোরানো, এই এইচএসএসের একটা কিন্তু তীব্র দিক। এবং শ্বাস নেওয়ার ক্ষেত্রে যদি দেখি, কাসমুয়াল ব্রিদিং মানে দ্রুত গভীর কষ্টকর শ্বাস, ডিকেতে অ্যাসিড বের করে দেওয়ার চেষ্টা, ফলে মানে ফলের মতো একটা গন্ধযুক্ত শ্বাস অ্যাসিটোনের কারণে, এবং তীব্র পরিমাণে থ্রাস্ট তৈরি হয় বা তৃষ্ণা তৈরি হয়, মুখ শুকিয়ে যায়, পাকস্থলী বমি বমি ভাব দেখা যায় ডিকের ক্ষেত্রে, এবং তীব্র পেটে ব্যথা দেখা যায়। কিডনিতে বারবার অতিরিক্ত প্রস্রাব বা পলিউরিয়া দেখা যায়, যা মারাত্মক ডিহাইড্রেশনের দিকে নজর দেয়। এই ডিকের যদি দেখি, এর তীব্র মাত্রা এবং এর চিকিৎসার স্থান কিভাবে আমরা দেখব। মাইল্ড ডিকে এর ক্ষেত্রে পিএইচ থাকবে 7.25 থেকে 7.30, যেটা বাইকার্বনেট 15 থেকে 18 mg/dl, সম্পূর্ণ সজাগ অবস্থায় থাকবে। কোথায় চিকিৎসা করাবো আমরা? ইমার্জেন্সিতে যেতে পারেন, বা আমাদের মতন যারা ডাক্তার আছে বা যাদের কাছে আপনি দেখালে মনে হবে যে না আপনি সুস্থ হয়ে যেতে পারেন, যাকে বিশ্বাস আপনি করেন। আমাদেরও এই ধরনের চিকিৎসা আমরা প্রচুর করেছি ডিকের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। এবং মডারেট ডিকেতে 7.0 থেকে 7.24 থাকবে পিএইচ, বাইকার্বনেট হবে, বাইকার্বনেটটা 10 থেকে 15 mol/L লিটার হবে, এবং সজাগ এবং সামান্য তন্দ্রাচ্ছন্নতা থাকবে। কোথায় চিকিৎসা হবে? স্টেপ ডাউন ইউনিট বা আইভি ইউনিট ইনসুলিনের সেখানে প্রয়োজন হবে। তীব্র ডিকিয়েতে 7 কম হয়ে যাবে, বাইকার্বনেট থাকবে একই 10 চেয়েও কম, কোমা বা অজ্ঞান অবস্থায় চলে যাবে, এবং আইসিইউ এবং নিবিড় পরিমাণে চিকিৎসকের সঙ্গে থাকাটা বাধ্যতামূলক। লুকোনো বিপদ কী কী দেখা যাচ্ছে? স্বাভাবিক সুগারে যদি দেখি ডিকের ক্ষেত্রে, আর্জিলেটিক ডিকের ক্ষেত্রে এটা রক্তে শর্করা মোটামুটি 200 mg/dl এর ক্ষেত্রে নিচে থাকার পরে কিটো অ্যাসিডোসিস হওয়া এবং শর্করা দেখে ভুলবশত ডিকে একটা ডায়াগনোসিস মিস হতে পারে। প্রধান কারণ কি? SGLT2 ইনহিবিটার, যেটা একটা গ্রহণ অনেকেই করে থাকেন, কিন্তু মানে এর মাধ্যমে চিনি বেরিয়ে যায় শরীরে, ইনসুলিনের অভাব এবং কিটোন তৈরি হওয়া অব্যাহত থাকতে পারে, বা আপনারা কেউ কেউ ইনসুলিন নিতেও চান আর কি, তো ইনসুলিন কেউ নিতেও পারেন। সতর্কতা মানে আপনি যদি গর্ভাবস্থা বা দীর্ঘ অবস্থায় ফাস্টিং থাকেন এবং অ্যালকোহল গ্রহণ করেন, তো সেক্ষেত্রে এইগুলো না করাই ভালো। আর বিপজ্জনক যদি স্বাভাবিক রক্তের সুগার মোটামুটি 160 mg/dl, মানে যেটা আমরা পিপি বা পোস্ট প্যারেন্ডিয়াল যেটাকে বলি, আর বিপজ্জনক কিটোন যদি থাকে সেটা হচ্ছে 40 mol/লিটারে। তো ক্লিনিক্যাল প্রোটোকল আইভি ফ্লুইড, ইনসুলিন ইনফিউশন যেতে পারে, পটাশিয়াম, এবং তার সাথে আমাদের ট্রিটমেন্টও দেখা যেতে পারে, এবং কিডনি চালু করার প্রয়োজন, এবং হাইপার মোলালিটি যদি দেখি, তো ঘন রক্ত পাতলা করে ক্রিটেনের রক্ত প্রবাহকে ঠিক করা হয়। ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে কোষকে আবার তাকে রক্ষা করা হয়। ইনসুলিন তার কিটোনকে বন্ধ করে, এটা শরীরে অনাহার সংকেত বন্ধ করে দেয়, ফলে শরীরের চর্বি পোড়ানো বন্ধ করে, ফলে ক্ষতিকর কিটোন এবং অ্যাসিড হওয়া থেকে সাথে সাথে থেমে যায়। এবং পটাশিয়াম শিফট একটা লুকোনো বিপদ, অ্যাসিডোসিস বা অনেকেই ডিকের কারণে রক্ত অ্যাসিডিক হয়ে যায়। এই অ্যাসিড কোষের ভেতরে ঢুকে পটাশিয়ামকে রক্তের দিকে ঠেলে দেয়, তাই টেস্টে দেখবেন পটাশিয়াম স্বাভাবিক বা উচ্চ দেখাতে পারে, যদিও শরীর থেকে পটাশিয়াম প্রস্রাবের মাধ্যমে আগেই কিন্তু বেরিয়ে গেছে। ইনসুলিন দেওয়ার পরে একটা বিপজ্জনক পতন তৈরি হয়। ইনসুলিন দেওয়া হলে রক্তে পটাশিয়াম দ্রুত কোষে ফিরে আসে, এর ফলে পটাশিয়ামের মাত্রা একটা মাত্রাতিরিক্তভাবে কমে যায় এবং হাইপোক্যালসিমিয়া হয়ে যায়, যা হার্টের রিদিমকে নষ্ট করে, প্রাণঘাতী হতে পারে। এই জন্য ইনসুলিন চলাকালীন ডিবির পটাশিয়াম মনিটরিং কিন্তু দরকার। এবং সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স যদি তৈরি হয়, তাহলে আমরা পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি তারা ভুলে যায়, ডিমেনশিয়াতে চলে যায়, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এই প্রত্যেকটাই কিন্তু খুব ভয়ঙ্কর। এবং ইনসুলিন
স্থানান্তর যদি দেখি আমরা, ইনসুলিনকে ইনজেকশনের মাধ্যমে অনেকে দিতে পারেন, বা র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট, লং অ্যাক্টিং, তো এর মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। দেখুন, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যারা ইনসুলিন নেওয়া শুরু করে দিয়েছেন তাদের ইনসুলিন না বন্ধ করাই উচিত, কারণ কিটোন পরীক্ষা এর সাথে আপনাদের করতে হবে এবং খাওয়ার আগে আপনাদের ইনসুলিন নেওয়াটা দরকার, যারা ইনসুলিন অলরেডি শুরু করে দিয়েছেন। কিন্তু যারা ইনসুলিন শুরু করেননি তাদের কিন্তু অল্টারনেটিভ চিকিৎসার একটা বড় বন্দোবস্ত আছে, যেটা আপনারা আপনাদের সাথে কনসাল্ট করে এটা করতে পারেন। এবং আমরা এটা করতে পারি, তার সাথে সাথে তরল খাবার খেতে পারি, 15 মিনিট অন্তর অন্তর অল্প অল্প করে জল পান করতে পারি। সুগার 200 mg/dl হলে মিষ্টি পানীয় বা পান্তা ভাত, শাকসবজি বেশি, এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। আর সুগার যদি 70-এর নিচে চলে যায়, ফলে মধু বা জুস খেয়ে 15 মিনিট পর আবার মাপতে হবে আপনাদের। ইনসুলিনের সামঞ্জস্য দেখুন, যে সকালে ঘুম থেকে ওঠার পরে সুগার বেশি থাকলে ডোজ প্রতিদিন বাড়াতে হবে আপনাকে। মুখে খাওয়ার পরে ওষুধ, সুগার যদি 300-এর বেশি থাকে, এবং আমি অনেকবারই আমরা বলেছি যে অ্যালোপ্যাথিতে একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে মেটফরমিন, এছাড়া বিষন্ত নেই। জার্ডিয়েন্স আছে, এইসব দেওয়া হয় আর কি, বা গ্লিফিজাইড, এই সমস্ত ডোজ বাড়ানো হয়, যেগুলো কিডনিকে কিন্তু অ্যালার্ট করে। তাই কখনো সরাসরি কিন্তু ইমার্জেন্সিতে এই পদ্ধতি অবলম্বন করবেন না, সরাসরি হসপিটালে গিয়ে যোগাযোগ করুন। যদি আপনাদের সুগার খুব তীব্র মাত্রায় হয়ে যায়, কখন কখন যাবেন তীব্র বমি বমি ভাব পাচ্ছে, ভমিটিং টেন্ডেন্সি, বা মনে হচ্ছে মুখটা যেন পুরোটা শুকিয়ে যাচ্ছে, আপনি কোনো ধরনের তরল জাতীয় খাবার বা জল পেটে রাখতে পারছেন না, সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, রক্তে দেখতে পাচ্ছেন সুগার 300-এর বেশি, ইনসুলিন কারেকশন দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন সুগার 300-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করুন। মারাত্মক রিডিং, রক্তে সুগার 500 mg/dl এর উপরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ডিকে বা এইচএইচএসের তীব্র ঝুঁকি আছে। মানসিক পরিবর্তন দেখবেন, আপনি যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছেন, বিভ্রান্ত আচরণ করছেন, বা আপনাকে জাগিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পরিবারের সাথে আলোচনা করে সঙ্গে সঙ্গে যে কোনো হসপিটালে গিয়ে কিন্তু যোগাযোগ করেন, এটা খুব জরুরি। বা অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস যদি হয়, বা যদি তার সাথে আপনার ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, হার্টের প্রবলেম হতে পারে, সুগার বা যাদের প্রেশার বেশি আছে, এই দুটো যদি একসাথে কম্বাইন্ডে থাকে, আপনি মিনিমাম 6 মাস ছাড়া যে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন, নইলে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য আরও খুব খারাপ আসতে পারে। এর ফলে হার্ট অ্যাটাক, ব্লকেজ, অনেক ধরনের প্রবলেম আসতে পারে। তো এইগুলোকে আপনাদের মেনটেন করা খুব জরুরি। তো চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর যারা আমাদের সাথে কনসাল্ট করতে চান, তাদের নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, আমাদের কনসাল্ট করতে পারেন। আমি এটা বাংলাতে ভিডিওটা বানালাম এই কারণে, আমার কিছু বাঙালি পেশেন্ট আছে যারা এইটা দেখতে চায়, তাই এটা আমি হিন্দিতেও আবারও আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আমরা ভিডিও বানাই তাতেও অবশ্যই বানিয়ে দেবো, যাতে আপনারাও একটু দেখতে পান। চলুন, থ্যাংক ইউ, বাই বাই, নমস্কার।